নমস্কার এবং সবাইকে নিউরোমেডিকেল কেমিস্ট্রি ক্লাসে স্বাগত। তো গত ক্লাসে আমরা সমগোত্রীয় শ্রেণী এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা কার্যকরীমূলক প্লাস নামকরণ নিয়ে কিছুটা আলোচনা করব। তো চলো শুরু করি। কার্যকরীমূলক দেখো, একটা জৈব যৌগের মধ্যে উপস্থিত কোনো পরমাণু বা মূলক যখন ওই জৈব যৌগের বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর সমগোত্র অর্থাৎ পরিচয়ক সমগোত্রকে অনুরূপ বিক্রিয়াগুলো প্রদর্শন করে তাকে বলতেছি আমরা কার্যকরীমূলক। আসো এটা একটু দেখে। তাহলে কি কার্যকরীমূলক বলতে বোঝায় কোনো জৈব যৌগের উপস্থিত পরমাণু বা মূলক যখন উক্ত জৈব যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচয়ক সমগোত্রকে অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে তখন তাকে আমরা সেটাকে বলি কার্যকরীমূলক। কার্যকরীমূলকের কিছু উদাহরণ দিই, দেখো তাহলে এই ডেফিনেশনটা একটু ব্যাখ্যা করি, রাইট? আচ্ছা, আগে উদাহরণটা দিই। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে অ্যালকোহল, রাইট? অ্যালকোহল যেমন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আমরা যখন অ্যালকোহল নিয়ে পড়ছিলাম তখন দেখছিলাম যে হাইড্রোক্সিল, রাইট? অ্যালকোহলের কার্যকরী। আবার দেখছিলাম যে অ্যালডিহাইড, রাইট? বন্ড CHO এটা অ্যালডিহাইডের কার্যকরী, রাইট? তারপর আবার হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি দেখলাম? বন্ড COOH, রাইট? দেখো, কোন জৈব যৌগের উপস্থিত পরমাণু বা মূলক, সাপোজ এটা একটা জৈব যৌগ, রাইট? কেন জৈব যৌগ? কারণ এটা একটা হচ্ছে অ্যালকোহল প্লাস হচ্ছে জৈব যৌগের সকল বৈশিষ্ট্য এর মধ্যে আছে। এর মধ্যে প্যাটার্নেশন এবং সমানতা দেখা যায় এবং সবচেয়ে যে জিনিসটা আমরা হচ্ছে যে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে কি কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে হবে অথবা কার্বনের সাথে হচ্ছে যে আমার কি নাইট্রোস X মৌলগুলো থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলতেছি জৈব যৌগ, রাইট? এটা একটা জৈব যৌগ। এই জৈব যৌগে উপস্থিত পরমাণু বা মূলক যখন উক্ত জৈব যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই যে পরমাণু বা মূলকটা এটা হচ্ছে যে অ্যালকোহল যখন কোনো বিক্রিয়া ঘটাবে তখন এই যে মূলকটা আছে অর্থাৎ বন্ড OH এটাকে হচ্ছে সে নিয়ন্ত্রণ করবে। কি করবে? নিয়ন্ত্রণ করবে। দেন হচ্ছে যে কি বলছে? সমগোত্রীয় শ্রেণীর পরিচয় সমগোত্রের। তাহলে দেখো, আমরা পড়ছিলাম যে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি কি আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সেগুলোর আন্ডারে যে সমগোত্র, এইসব সমগোত্রক শ্রেণী যেমন এটা হচ্ছে যে
শ্রেণীর আন্ডারে। অ্যালকোহল হচ্ছে যে এখানে কি, অ্যালকোহল হচ্ছে এখানে সমগোত্রীয় শ্রেণী, পরিচয় সমগোত্র। তার সমগোত্র কোনটা? ইথানল। তারপর ইথানলের আমরা আরেকটা লিখতে পারি, সেটা কি ইথানল। তারপর আমরা কি লিখতে পারি, লিখতে পারি, রাইট? অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানল এগুলো কি, এগুলো হচ্ছে যে অ্যালকোহলের সমগোত্র অর্থাৎ সদস্য। তাহলে এই সদস্যগুলো অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করবে, অর্থাৎ এটা যে বিক্রিয়াটা প্রদর্শন করবে এই সেম বিক্রিয়াগুলো এই ক্ষেত্রে প্রদর্শিত করবে। কে প্রদর্শন করবে বা হচ্ছে কে হচ্ছে যে এই বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করবে, এই OH। এটাকে আমরা কি বলতেছি, কার্যকরী গুণ। তাহলে কোনো জৈব যৌগের উপস্থিত পরমাণু বা মূলক যখন উক্ত জৈব যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে এন্ড সমগোত্র শ্রেণীর পরিচয়ক যে সদস্য বা সমগোত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করবে। আশা করি কার্যকরী মূলকটা কিছুটা বুঝতে পারছি। তো আসো আর কিছু জেনে নিই। সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যখন বিক্রিয়া ঘটে তখন অনেকগুলো বিক্রিয়া সংঘটিত, যেমন অপসারণ, সংযোজন, তারপরে হচ্ছে যে প্রতিস্থাপন এন্ড হচ্ছে যে বিয়োজন, আরো অনেকগুলো বিক্রিয়া সংঘটিত। ওগুলো হচ্ছে যে আমি ধীরে ধীরে যখন আগাবো তখন হচ্ছে আমি বুঝিয়ে দিব, রাইট? এখন একটু জেনে নাও যে যখন একক বন্ধনযুক্ত একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন বিক্রিয়া সংঘটিত হবে, সেটা হচ্ছে যে প্রতিস্থাপন প্লাস অথবা অপসারণ, রাইট? তাহলে এই একক বন্ধনের মধ্যে কি কি আছে একটু আগে দেখালাম, যে হাইড্রোক্সিল মূলক, এটা একক বন্ধন, রাইট? তারপর হচ্ছে যে এই বন্ধন আরো আছে, একক বন্ধন, ঠিক আছে? দেখো এই বন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে কি বিক্রিয়া সংঘটিত হবে, সংযোজন, রাইট? তাহলে সংযোজন, তাহলে এটার উদাহরণ কি কি, এই বন্ধন বন্ধনের উদাহরণ কি কি শিখছি, ইথাইন, ইথিন, রাইট? আরো আছে, যেমন হচ্ছে যে অ্যালডিহাইড, তাই না? তাহলে অ্যালডিহাইডে তুমি যদি ওই যে অ্যালডিহাইড এটাই তো শিখছো, রাইট? এটাকে যদি আমি ভাঙি দেখতে পাই না এই বন্ধন আছে না, কোন বিক্রিয়া সংঘটিত হবে, সংযোজন। আরেকটা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম, ত্রিবন্ধন, ঠিক আছে? এখন আসো 3 নাম্বারটাতে। সেটা হচ্ছে যে আমার যদি কোনো একটা কার্যকরী মূলকে একক বন্ধন এবং দ্বিবন্ধন যদি উভয় উপস্থিত থাকে তখন সেক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে। কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া।
নেক্সট বা আমি যখন এই টপিক নিয়ে আবার আলোচনা করবো তখন কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু কাজে লাগবে, তখন কিন্তু মনে রাখবে, রাইট? এখন আসো, আশা করি কার্যকরীগুলো একটু যদি বুঝতে পারছো। এখন আসো আমরা হচ্ছে যে হাজারি স্যারের একটা বক্স আছে, বক্স থেকে কিছু জিনিস শিখি। সেটা কি? সেটা হচ্ছে যে আণবিক সংকেত থেকে কার্যকরী মূলক সহকারে যোগের গাঠনিক সংকেত নির্ণয় করো। কি বলছে দেখো, অর্থাৎ আমার আণবিক সংকেতটা দেওয়া আছে, রাইট? আণবিক সংকেতটা দেওয়া আছে, দেন বলছে যে আমার কার্যকরী মূলক সহকারে, অর্থাৎ ওই যোগের কার্যকরী মূলকটা মূলক সহকারে যোগের নাম আমাকে বলছে যে গাঠনিক সহকারে লিখে দাও। বুঝতে পারছো? তো দেখো, প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে C2H4O এই যুগে অ্যালডিহাইডের এই যে যৌগটা আছে, এই যুগে অ্যালডিহাইড সহ গাঠনিক সংকেতটা অর্থাৎ আমার অ্যালডিহাইড কার্যকরী মূলক আছে, ওরা এটা বলে দিয়েছে, রাইট? বইয়ের মধ্যে বলে দিয়েছে। তাহলে দেখো আমার অ্যালডিহাইডটা আছে, রাইট? অ্যালডিহাইডের সংকেত কি? বন্ড CHO, মানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক সংকেত হচ্ছে বন্ড CHO, রাইট? এখন দেখো এই যৌগটার ক্ষেত্রে কার্বন কয়টা আছে? দুইটা। আমি একটা লিখে দিয়েছি, বাকি আছে কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা আছে? চারটা। এখানে কয়টা আছে? একটা। তাহলে বাকি আছে কয়টা? তিনটা। অক্সিজেন অক্সিজেন লিখে দিয়েছি। এখন এটা এখানে হচ্ছে জোড়া লাগবে। এর নাম কি? এর নাম হচ্ছে যে কি? ইথানল, রাইট? ইথানল। তাহলে এভাবে করে তুমি বের করতে হবে। আসো আরো দুইটা দেখি। এটা হচ্ছে যে দেওয়া আছে। এখানে বলছে যে আমার কার্যকরী মূলক হিসেবে কার্বক্সিল অ্যাসিডের কার্যকরী মূলকটা দেওয়া আছে। অ্যাসিডের কি কার্যকরী মূলক হচ্ছে দেওয়া আছে, আমাকে হচ্ছে যে গাঠনিক সংকেতটা নির্ণয় করতে হবে, রাইট? এখন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত কি? বন্ড COOH। এটা আমরা নিশ্চয়ই জানি, রাইট? কার্বন কয়টা আছে? তিনটা। আমি একটা লিখলাম, বাকি আছে কয়টা? তিনটা। হাইড্রোজেন কয়টা আছে? ছয়টা। আমি লিখলাম কয়টা? একটা। বাকি আছে কয়টা? পাঁচটা। অক্সিজেন কয়টা আছে? দুইটা। আমি এখানে লিখলাম, তাই না? এখন দেখো C2H5 মনে পড়ে কি? এটাকে আমি একটু বলি, CH3 CH2 COOH। তো এটার নাম কি? 1 2 3। এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। কি? প্রোপানয়িক অ্যাসিড। তাহলে দেখো আমার কার্বন তিনটা আছে, কার্বন তিনটা লিখে দিলাম। হাইড্রোজেন ছয়টা আছে, 3 2 5 6। অক্সিজেন বুঝছো? এইভাবে করে হচ্ছে না আমাকে লিখতে হবে। এটা আছে সেটা হচ্ছে যে
আছে, আবার এটাকে আমরা বলতেছি কার্বনাইল ফাংশন, এন্ড হচ্ছে এটাকে আমরা বলতে পারি আমরা কিটো মূলক। কি বলতে পারি? কার্বনাইল ফাংশন, সিও কে আমরা বলতেছি কার্বনাইল ফাংশন বা হচ্ছে কিটো মূলক, রাইট? তাহলে সিওটা কি? কিটো মূলক। এখন দেখো আমার কার্বনের সংখ্যা কয়টা আছে? 4। আমি লিখলাম হাইড্রোজেন 8টা থাকতে গেল, অক্সিজেন আমাদের। এখন সেটা সাজা কি হবে? কার্বন আমার যেহেতু 3টা আছে, আমি 3টা দিয়ে ফেলি, অসুবিধা তো নেই, রাইট? দেখো কার্বন 4টা আছে, এখন দেখো হাইড্রোজেনটা মিলাতে হবে। দেখো আমি জানি যে কার্বন 4টা, তাহলে এই জায়গা হচ্ছে 3টা হচ্ছে হাইড্রোজেন, তাহলে হচ্ছে এখানে একটা কার্বন 4টা মিলছে, রাইট? আবার এখানে হচ্ছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে এখানে ডাবল বন্ড আছে, অর্থাৎ যদি এটাকে এভাবে লিখি ডাবল বন্ড আছে, তো ডাবল বন্ড 2 3 4, তো 4টা হাতে মিলছে, রাইট? আবার দেখো এখানে যদি দুটো হাইড্রোজেন দিই তাহলে 2 3 4, রাইট? 4টা মিলছে। আচ্ছা এটা আমি এভাবে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 8টা মিলাতে হবে, 1 2 3 4 5 6 7 মিলছে। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি CH3 CO CH2 CH3, রাইট?
তাহলে দেখো তিনের হচ্ছে যে আমার কার্যক্রমমূলক সংকেতটি বন্ড কার্বন দ্বিবন্ধন কার্বন, কার্বনে তিন ত্রিবন্ধন, তারপরে বন্ড OH বা হাইড্রোক্সিল মূলক, অ্যালডিহাইডের বন্ড CHO, আর কিটোনের হচ্ছে যে বন্ড CO ওগুলো ভিতরে হবে। কার্বক্সিলিক অ্যাসিড বা গ্রুপের হচ্ছে যে সংকেতটি বন্ড COOH, রাইট? আরো আছে এস্টার সংকেতটি বন্ড প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন নিশ্চয়ই এটা খেয়াল আছে, তখন কিন্তু বলছিলাম যে এটা কিন্তু হচ্ছে যে কি অজৈব যৌগ, রাইট? কিন্তু নাইট্রোজেন আন্ডারে যদি আমি কনসিডার করি এটাকে জৈব যৌগ বলা হয়, রাইট? এর মধ্যে এই নাইট্রোজেনটা আছে, কারণ এটাকে আমরা জৈব যৌগ হিসেবে কনসিডার করব, কিন্তু মূলত এটা হচ্ছে যে একটা অজৈব যৌগ। তারপর হচ্ছে যে কি থায়োড বন্ড S বন্ড H, অ্যাসিড হ্যালাইডের আর বন্ড CX, এটা কি এটা হচ্ছে যে হ্যালোজেন, হ্যালোজেনের অন্যান্য মৌল সংখ্যা, রাইট? ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। কার্বন কয়টা আছে? দুইটা। এখন কার্বন সাথে অক্সিজেন সবসময় কি অবস্থা থাকে? দ্বিবন্ধন অবস্থায়। কার্বন আরেকটা লিখতে হবে। তাহলে দেখো তো অক্সিজেন কয়টা? দুইটা। অক্সিজেন আরেকটা কয়টা? তিনটা। তাহলে 1 2 3 মিলেছে। আবার কার্বন কয়টা? দুইটা।
এটার কাজ, এটা হচ্ছে কোন সমগোত্রীয় শ্রেণী, এটা হচ্ছে অ্যাসিড অ্যানালিটিক। এটা হচ্ছে কার্যকরী মূলক সংকেত কি CO2 CO হোল বন্ড 2 দেন হচ্ছে যে O। আর এটাকে আমরা বলতেছি, দেখো এটা হচ্ছে যে আরেকটা নাম আছে, এটা আমরা কি বলি ইথার। ইথারের সংকেত কি ইথারের সংকেত কি বন্ড অক্সিজেন। মূলত হচ্ছে যে এগুলো সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলকের সংকেত। এখন আসো এই যে এখন যে বললাম যে আমার CH অথবা হচ্ছে যে CONS2 অথবা আমি বললাম হচ্ছে যে আমার CHO আর COOH, রাইট? তাহলে প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া আর হচ্ছে যে অ্যালকাইল মূলক কি? অ্যালকাইলের কয়েকটা যৌগের নাম বলি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেপ্টেন, হেক্সেন, হেপ্টেন, রাইট? এটা আমি দেখো মিথেন, ইথেন, প্রোপেন, রাইট? তো অ্যালকাইল মূলক কি দেখো, আমরা যখন অ্যালকেন থেকে অ্যালকেনের আন্ডারে কোনো যৌগ সমূহ থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারিত করি, সেটা যদি একটা মূলকে পরিণত হয় অথবা একযোজী মূলকে পরিণত হয়, তাকে বলতেছি আমরা অ্যালকাইল মূলক। তাহলে দেখো আমি এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলাম, কি হয়? তো এটাকে আমরা কি বলতেছি মিথাইল মূলক। এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলাম ইথাইল মূলক, রাইট? এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলে প্রোপাইল মূলক। এটাই হচ্ছে যে মূলত অ্যালকাইল মূলক। এখান থেকে হচ্ছে যে আর মানে এটাকে হচ্ছে যে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? আর দ্বারা। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকেন কিন্তু এটা কিন্তু অ্যালকেন থেকে আসছে, রাইট? আমরা যে যৌগগুলো লিখলাম এগুলো কিন্তু হচ্ছে যে অ্যালকেন। তাহলে এই অ্যালকেনের আন্ডারে যে সমস্ত যৌগ থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিচ্ছি, দেখো এখানে আসলে আগে 4, এখান থেকে হচ্ছে যে 3 আসছে, তাহলে একটা হাইড্রোজেন আমি অপসারিত করলাম। তাহলে এই হাইড্রোজেন যখন আমি অপসারিত করলাম তখন এটা হচ্ছে একটা একযোজী মূলকে পরিণত হয়েছে, রাইট? একযোজী মূলকে যখনই পরিণত হয়েছে তাকে আমরা কি বলতেছি? অ্যালকাইল মূলক। এখন আসলে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে আমরা এই বক্সটা লিখলাম যে কার্যকরী মূলক অথবা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে যে কার্যকরী মূলক আছে সেখানে আমি যা যা লিখলাম সেখানে একটা জিনিস লিখি নাই। কারণ কি মনে আছে কি লিখি নাই? একটা টেবিল লিখছিলাম, টেবিলে হচ্ছে যে আমি একটা জাস্ট একটা যৌগের নাম লিখি, সেটা হচ্ছে যে আমি অ্যালকেনটা লিখি। এই অ্যালকেনের কিন্তু কোনো কার্যকরী মূলক নাই, রাইট? আচ্ছা, কেন নাই? অ্যালকেনের আমরা কি যৌগগুলো কি কি জানি? যেমন হচ্ছে মিথেন, মিথেন, এখানে কি বন্ধন দ্বারা আছে? প্রথম হচ্ছে সংযোজী বন্ধন, এটা বুঝছি, কিন্তু কোন বন্ধন মানে কোন একক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন? একক বন্ধন, রাইট? একক বন্ধন। এখন দেখো এই একক বন্ধনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যখন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে যে তৃতীয় অধ্যায়টা পড়ছিলাম তখন হচ্ছে সিগমা বন্ধন আর পাই বন্ধন সম্পর্কে জানছিলাম, রাইট? সিগমা বন্ধন হচ্ছে যখন একক বন্ধন থাকবে তখন হচ্ছে সিগমা বন্ধন, যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তখন হচ্ছে পাই বন্ধন আসবে। তখন ওই দ্বিবন্ধন ত্রিবন্ধনকে আমরা বলতেছি অসম্পৃক্ত আর একক বন্ধনকে আমরা বলতেছি সম্পৃক্ত।
তাহলে এখানে দেখো তো সিগমা বন্ধন আছে কি আছে, এখানে সিগমা বন্ধন আছে, এই কথা বলি। তাহলে দেখো এই কার্বন কার্বন হচ্ছে যে আমার সিগমা বন্ধন আছে, আবার একই সাথে হচ্ছে কার্বন হাইড্রোজেন হচ্ছে যে একই ধরনের সিগমা বন্ধন আছে, রাইট? তাহলে সিগমা বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে ওগুলো হচ্ছে যে ঘনত্বটা সমান, কি সমান? ইলেকট্রনের ডেনসিটি হচ্ছে যে সমান, তাই কি না? এই যে ইলেকট্রনের যখন হচ্ছে যে তখন হবে কি, তখন হবে হচ্ছে যে আমার যে অ্যালকেন আছে, এই যে অ্যালকেনের মূলক যে মিথেন, সরি অ্যালকেনের যে যৌগ সমূহ মিথেন, ইথেন, এগুলো হচ্ছে যে কোনো বিশেষ পরমাণু বা অণু হচ্ছে যে ওই রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে না। আমরা কার্যকরী মূলকের হচ্ছে সংজ্ঞা থেকে শিখছিলাম, সেটা কি যে একটা বিশেষ পরমাণু বা মূলক যা কিনা উক্ত জৈব যৌগের হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, প্লাস সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে হচ্ছে সকল সদস্যকে হচ্ছে যে সে অনুরূপ বিক্রিয়া দিবে, তাকে কি বলতেছি আমরা? অ্যালকেন। এখন দেখো এখানে হচ্ছে যে যেহেতু অ্যালকেনের কোনো বিশেষ পরমাণু বা হচ্ছে যে মূলক এদের বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করবে না, প্লাস হচ্ছে যে এই যে অ্যালকেনগুলো আছে, এই অ্যালকেনের যে সমূহগুলো আছে এদের ঘনত্বগুলো সমান, এই ইলেকট্রন ঘনত্ব সমান হওয়ার কারণে এদের হচ্ছে যে পোলারিটি, কি পোলারিটি বা হচ্ছে যে ডাইপোল সৃষ্টি হবে না, যার কারণে কি হয় এদের যে বিশেষ পরমাণু বা অণু হচ্ছে যে এখানে কোনো কাজ করে না, বা হচ্ছে যে এদের কোনো ওই প্রকার হচ্ছে যে বিশেষ পরমাণু বা অণু বা মূলকটা নাই। এই কারণে এদের বিক্রিয়া, তাদের এই কারণে এদের বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কে? এই সিগমা বন্ধন, সিগমা বন্ধন। তাহলে আশা করি বুঝতে পারছো যে অ্যালকেনের কিন্তু কার্যকরী মূলকটা নাই, এই কারণে হচ্ছে বক্সে আমি লিখি, এটা হচ্ছে হাজার সাইডের বইয়ের হচ্ছে যে লাস্টের দিকে আছে, তুমি একটু খেয়াল করলে দেখবে। আরেকটা হচ্ছে যে সেটি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার যে কার্যকরী মূলক আছে একটা জৈব যৌগের মধ্যে, জৈব বিক্রিয়া বা জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে এই কার্যকরী মূলকটা হচ্ছে যে এই কার্যকরী বা মূলকটা হচ্ছে যে আমার বেশি ক্ষেত্রে জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে আমার কার্যকরী মূলকের উপর হচ্ছে যে নির্ভরশীলতা বেশি। আবার এই কার্যকরী মূলকের আন্ডারে হচ্ছে দুটা ফ্যাক্টর কাজ করে, কে? ইলেকট্রন ঘনত্ব, মূলত দুইটা হচ্ছে যে দুইটা ফ্যাক্টর কাজ করে না জৈব যৌগের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব এবং পোলারিটি বা ডাইপোল। এই কারণে হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে কার্যকরী মূলকের ভূমিকাটা অনেক বেশি, রাইট? এটা হচ্ছে যে কার্যকরী মূলকের হচ্ছে যে ডেফিনিশন অথবা এর হচ্ছে যে কি কি আছে এই সম্পর্কে আলোচনা। এখন আসো, হ্যাঁ কার্যকরী মূলক আমরা আগে পড়েছিলাম, এখন আসো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নামকরণ। নামকরণটা বেশি হচ্ছে যে ইম্পর্টেন্ট, অর্থাৎ জৈব যৌগের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নামকরণটা, কারণ এখানে হচ্ছে ভার্সিটির রিটেনে হচ্ছে আসে, যেমন একটা তোমাদের জৈব যৌগের নাম দিয়ে দিবে বা হচ্ছে স্ট্রাকচার দিয়ে দিবে, কথা ধরো এরকম একটা কার্বন শিকল দিয়ে হাইড্রোজেন সাজিয়ে হচ্ছে যে বা অন্যভাবে করে এটা তোমাকে জৈব যৌগের নাম দিবে, বলবে যে এটা জৈব যৌগের স্ট্রাকচার দিবে, তোমাকে বলছে ইউপেক নামটা লেখো।
অথবা তোমাকে হচ্ছে ইউপেক নামটা দিয়ে দিবে, প্লাস হচ্ছে যে তোমাকে বলবে যে এই ইউপেক নামকরণ থেকে তুমি স্ট্রাকচারটা লিখো, অথবা হচ্ছে যে এমসিকিউ আকারে হচ্ছে যে একটা স্ট্রাকচার এভাবে দেওয়া থাকবে, ওটা হচ্ছে ইউপেক নামটা তোমাকে লিখতে হবে। তো ইউপেক নামকরণ অথবা হচ্ছে যে জৈবযৌগিক নামকরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? তো আসো আজকে আমরা হচ্ছে যে অ্যালকেনটা নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? অ্যালকেন। জৈবযৌগের নামকরণে হচ্ছে যে আমার আগে তিনটা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এক হচ্ছে যে প্রচলিত বা হচ্ছে যে সাধারণ, কি সাধারণ, দুই হচ্ছে যে উদ্ভূত, বা হচ্ছে যে জাতক, এই সাইডে আসে, তিন হচ্ছে যে ইউপেক। ইউপেকের ইউনিটি ইডিয়া পিওর এন্ড অ্যাপ্লাইড প্রিন্সিপল। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড। মনে আছে ওই যে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে কেমিস্ট্রি অনেকগুলো শাখা আছে, তার মধ্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমি এটা বলছিলাম, রাইট? এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে যে নামকরণের ক্ষেত্রে ব্যবহার করে। ইউপেক নামকরণ আমাদের পড়ার আগে প্রচলিত সাধারণ জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমাদের যে লাল পিঁপড়া আছে, লাল পিঁপড়ার মধ্যে হচ্ছে ফর্মিক অ্যাসিডটা থাকে। কি অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। তাহলে এই দেখো এটা একটা কি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী, রাইট? এবং সিলাবল অ্যাসিড, আর এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। আবার হচ্ছে যে আমরা যে মূত্র ত্যাগ করি ওখানে হচ্ছে যে ইউরিয়া থাকে, কি থাকে? ইউরিয়া। আবার আমাদের যে কৃত্রিম আমরা কৃত্রিমভাবে ইউরিয়া তৈরি করছিলাম, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে হচ্ছে যে ইউরিয়াও কৃত্রিমভাবে তৈরি করা যায়। কে তৈরি করছিলেন? ফ্রেডরিক ওহলার। উনি কি করছেন হচ্ছে ইউরিয়াকে ওইভাবে তৈরি করে দেন উনি বলছিল যে জৈবযৌগকে কৃত্রিম উপায়ে তৈরি করা যায়, প্রাকৃতিকভাবে না তৈরি করেও কৃত্রিমভাবে তৈরি করা যায়, রাইট? তাহলে এই যে এগুলো মূলত কি, এগুলো মূলত হচ্ছে প্রচলিত বা সাধারণ হচ্ছে পদ্ধতিতে জৈবযৌগের নামকরণটা। আবার হচ্ছে যে উদ্ভূত বা জাতক হচ্ছে যে আমরা সময় আবার হচ্ছে যে উদ্ভূত বা জাতক হচ্ছে যে মিথেন থেকে আমরা যে মিথেনের যে জাতকগুলো আছে, আবার হচ্ছে যে অ্যালকোহল, যেমন হচ্ছে যে CH3OH, এটাকে আমি তো মিথানল বলতেছি, প্লাস এটাকে আবার বলতে পারি হচ্ছে যে কার্বিনল। কি বলতে পারি? কার্বিনল। এগুলো হচ্ছে যে উদ্ভূত বা জাতক। এন্ড দেন হচ্ছে যে সবচেয়ে প্রচলিত, মানে আমরা যেটা হচ্ছে যে বেশি ব্যবহার করি বা বিজ্ঞানীরা যে জিনিসটা যে নামকরণটা বেশি প্রেফার করে সেটা হচ্ছে যে ইউপেক নামকরণ। এটাই মূলত আমরা শিখবো, আর এখান থেকে হচ্ছে যে মূলত কোশ্চেনগুলো আসে। তো আসো আজকে হচ্ছে যে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। আসলে জৈবযৌগের নামকরণের ক্ষেত্রে আমার কিছু রুলস জানতে হবে। কি জানতে হবে? রুলস জানতে হবে। আচ্ছা, রুলস জানার আগে আমি কিছু শিখব। সেটা হচ্ছে যে দেখো এটা কি, এটা হচ্ছে যে 3 2 5 ওই পেন্টেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, রাইট? এটা কি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে মুক্ত শিকড়। একক বন্ধন আছে, প্লাস হচ্ছে যে 2 কার্বন হচ্ছে পরমাণুগুলো পরস্পরের সাথে, 2 কার্বনের প্রান্ত হচ্ছে যে পরস্পরের সাথে যুক্ত অবস্থানে চাকরিক বলয় গঠন করে না, তাই না? এটা হচ্ছে মুক্ত শিকড় কার্বন। প্লাস আরেকটা হচ্ছে যে এই যে আমি যে স্ট্রাকচারটা দেখলাম এটা হচ্ছে একটা নরমাল শিকড় বা নরমাল শিকড় জৈবযৌগ, রাইট? এটাকে আমরা বলতে পারি এন নরমাল, নরমাল থেকে এন, রাইট? তাহলে এনটা অর্থাৎ সাধারণ কার্বন শিকড় যদি আমি এভাবে চিন্তা করি, এটাকে বলতেছি আমরা এন পেন্টেন। আরেকটা হচ্ছে যে দেখো
যখন একটা জৈব যৌগের মধ্যে আমার হচ্ছে যে একটা কার্বন পরমাণুর সাথে তিনটা কার্বন পরমাণু যুক্ত মূলক যখন যুক্ত অবস্থা থাকবে তখন সেটাকে বলতেছি আমরা আইসো যৌগ। কি বলতেছি? আইসো যৌগ। অর্থাৎ আইসোমারিক থেকে আইসোটা আসছে, আইসো যৌগ। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি, দেখো কয়টা কার্বন? 5টা। তাহলে 5টা কার্বন, এটাকে আমরা কি বলতেছি? পেন্টেন। আর দেখো একটা কার্বনের সাথে 3টা কার্বন পরমাণু যুক্ত অবস্থায় আসছে, আসছে কিনা? যেমন মিথাইল 2টা আসছে, রাইট? আবার হচ্ছে ইথাইল আসছে, যুক্ত অবস্থায় হচ্ছে। তাহলে এই যে যুক্ত হলো একটা কার্বন পরমাণু, এটাকে আমরা কি বলতে পারি? আইসোপেন্টেন। ঠিক আছে? এটাই ছিল জানার জন্য। এটা আমি পরবর্তীতে আবার আরো বেশি করে আলোচনা করব। এখন আসলে আমরা হচ্ছে যে অ্যালকেনের রুলস গুলো একটু জানি। অ্যালকেনের মধ্যে এন আছে, নিশ্চয়ই খেয়াল করছি আমরা। মিথেন, ইথেন, এয়ানিক আছে, প্রোপেন, রাইট? তাহলে আমার নামের শেষে হচ্ছে যে এন থাকবে, নামের শেষে থাকবে কিনা? থাকবে। প্লাস হচ্ছে যে আমি যখন জৈব যৌগ শনাক্ত করব বা শ্রেণীর নামকরণ করব, আমাকে ফার্স্ট প্রায়োরিটি যেটা দিতে হবে সেটা হচ্ছে যে প্রধান কার্বন শিকড়। কি? প্রধান কার্বন শিকড়। অর্থাৎ ওই প্রধান কার্বন শিকড় কেন আমি ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে যে ওই কার্বন শিকড়কে কেন আমি প্রধান কার্বন শিকড় বলতেছি, সেটা হচ্ছে যে এটা যখন দীর্ঘ কার্বন শিকড়, যদি আমি যখন গণনা শুরু করব সেটা যদি দীর্ঘ কার্বন হয় বা কার্বন শিকড় গঠন করে, তখন সেটাকে আমি প্রধান কার্বন শিকড় হিসেবে গণনা করব, রাইট? তাহলে 2 নম্বর হচ্ছে যে আমার দীর্ঘতম কার্বন শিকড়কে প্রধান হিসেবে বিবেচনা করা। ঠিক? 3 নম্বর হচ্ছে যে এই যে দীর্ঘতম কার্বন শিকড় বা আমি যখন গণনা করব তখন কিন্তু আমার উপশাখা থাকতে পারবে না। কি থাকতে পারবে না? উপশাখা থাকতে পারবে না। অর্থাৎ প্রধান শাখা হিসেবে থাকবে, বা আমি এখানে যদি লিখি প্রধান শাখা হিসেবে হচ্ছে যে বিবেচনা করব, কিন্তু আমি হচ্ছে যে উপশাখা হিসেবে নির্বাচন করা যাবে না। অর্থাৎ মনে রাখতে হবে হচ্ছে যে যখন গণনা করছি তখন যাতে উপশাখা না থাকে, উপশাখা না থাকে, রাইট? আরেকটা হচ্ছে যে আমাদের যে অ্যালফাবেটগুলো আছে, ইংলিশ অ্যালফাবেট এ বি সি ডি ই এফ জি এইচ, রাইট? সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি আদ্যক্ষরকে বুঝাচ্ছি আমি অ্যালফাবেট, আদ্যক্ষরকে প্রথম বিবেচনায় আনলে ভিডিও হচ্ছে নামের শেষে আমার এন থাকবে 1 নম্বর। 2 হচ্ছে যে দীর্ঘতম কার্বন শিকড়কে প্রধান শাখা হিসেবে আমি বিবেচনা করব। 3 নম্বর, যখন বিবেচনা করতেছি তখন কিন্তু উপশাখা থাকতে পারবে না। 4 নম্বর হচ্ছে ইংরেজি আদ্যক্ষরকে প্রথম বিবেচনায় আমার আনতে হবে, অর্থাৎ ইংরেজি আদ্যক্ষর। ধরো কথার কথা ব্রোমিন আছে, ক্লোরিন আছে। এখন ব্রোমিনের বি আর ক্লোরিনের সি, তাহলে কাকে আগে প্রায়োরিটি দিব? বি কে। তাহলে ব্রোমিন, রাইট? এটা আস্তে আস্তে আমরা যখন জৈব যৌগগুলো যখন নামকরণ করবো তখন বুঝতে পারবো। এখন দেখো, তাহলে আমরা জৈব যৌগ নিয়ে একটু আলোচনা করি।
ফার্স্টে হচ্ছে আমি কি বলছিলাম যে n থাকবে, আচ্ছা ওটা তো গেল। সেকেন্ড অপশন কি বলছিলাম, দীর্ঘতম কার্বন শিকড় আমি যখন গণনা করবো সেটা যাতে দীর্ঘতম কার্বন শিকড়, দীর্ঘতম কার্বন শিকড়কে আমি প্রধান শাখা হিসেবে বিবেচনা করবো। তাহলে প্রধান শাখা কিভাবে করবো দেখো, বা বিবেচনা কিভাবে করবো দেখো, আমি ফার্স্টে এভাবে থেকে গণনা শুরু করবো, অথবা আমি এভাবে থেকে শুরু করবো, আমার ইচ্ছা, রাইট? 1 2 3 4, ঠিক আছে। ওকে, 4 নাম্বার দেখো একটা মূলক আছে, কি ইথাইল মূলক, তাই না? এটাকে এবার থাঙ্গি লিখি আমরা। প্রথম আমরা যখন ট্রাই করবো তখন একটু ভেঙে ভেঙে একটু এগুলো হচ্ছে যে দেখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? এখন দেখো আমি আগে ডান দিক থেকে গণনা করে আসছি, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে এভাবে যখন আসতেছি আমার কি আসতেছে যে কার্বন কয়টা আসতেছে, 6টা আসতেছে, ওটা আসতেছে 6টা। এখন দেখো আমি এভাবেও যদি যাই ডানে এখন সোজা, তাহলে আমার কয়টা কার্বন আসবে, 6টা আসবে। এখন দেখো আমি যদি এভাবেও তো যেতে পারি, রাইট? যাও তো যায়, কত আছে, তাহলে 1 2 3 4 5 6 এভাবেও যেতে পারি, তাহলে 3 4 5 6 এভাবেও যেতে পারি, রাইট? আবার এভাবেও তো যেতে পারি, এভাবে গিয়ে এভাবে, তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা কোনটাকে বেশি প্রায়োরিটি দেব, 6 নাম্বারটাকে, কারণ 6টা কার্বন আমরা বলছিলাম যে কার্বনের শিকড় যখন হচ্ছে বেশি হবে সেটাকে হচ্ছে দীর্ঘতম বলবো, ওটাকে প্রধান শাখা হিসেবে ধরবো। তাহলে আমরা হচ্ছে যে এভাবে যাব না, কারণ এভাবে গেলে আমার কয়টা আসছে, 1 2 3 4 5, 5টা আমি এটাকে কনসিডার করব। এখন এভাবে আসতেছে 1 2 3 4 5 6, এইভাবে হচ্ছে আমি কনসিডার করব, তাই রাইট? আর এইভাবে করা যায় কিভাবে, এভাবে, তাহলে দুই ভাবে হচ্ছে। আর এইভাবে কিভাবে করা যায়, এভাবে 1 1 2 3 4 5 6, ঠিক আছে না? তাহলে আমার 3 ভাবে হইতেছে। এখন আসো এটাকে একটু 3 ভাবে আমি একটু করে দেখি, 3 ভাবে সেটা করি, কিভাবে করি। আমরা কি বলছিলাম যে এভাবে করা যেতে পারে, এভাবে করা যেতে পারে, আবার হচ্ছে এখান থেকে এসে এভাবে করা যেতে পারে, তাই না? এটা হচ্ছে আমার 2 নাম্বার, অর্থাৎ আমার দীর্ঘতম শিকড় হচ্ছে আমি কনসিডার করছি 3টা আসছে, 4 নাম্বারে আসে এবার 3 নাম্বার নাকি, না সরি, আমরা এটা 2 নাম্বার অপশন আছিলাম। তো 2 নাম্বার অপশনে কি ছিল যে দীর্ঘতম কার্বন শিকড় হিসেবে গণনা করব, রাইট? তো আমাদের হচ্ছে যে 3টা আসছে, 3টা আমরা দীর্ঘতম কার্বন শিকড় আছে। এখন হচ্ছে যে আমরা 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশনে আমাদের কি ছিল, শাখা উপশাখা, রাইট? উপশাখার এখানে কোনো ব্যাপার না। 4 নাম্বার আসো, এবার হচ্ছে যে আমাদের মিথাইল, আমাদের হচ্ছে 8 অক্ষর, রাইট? মিথাইল ইথাইল, এটা আছে গেল। এবার আসো একটু এক্সট্রা জিনিস, সেটা একটু বুঝাইতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে যে মূলক, এই যে মিথাইল মূলক বা ইথাইল মূলক, এই মূলকগুলো যে কার্বনের কাছে থাকবে ওই কার্বনকে তো আমরা একটা নাম্বার দিব, তো আমরা যখন গণনা করতেছি তখন একটা নাম্বার আসবে, তাই না? এই নাম্বার হচ্ছে যে আমরা হচ্ছে যে মূলকটা, অর্থাৎ মনে করো মিথাইল এই কার্বনের সাথে যুক্ত আছে, কত নাম্বার, আমি যদি এখান থেকে শুরু করি 2 নাম্বার, রাইট? তাহলে যে মূলকটা বা কোনো মূলক যদি একটা কার্বনের সাথে যুক্ত অবস্থা থাকে এবং ওটা যদি আমরা হচ্ছে যে গণনার দিক থেকে যদি প্রথম দিকে পেয়ে যাই, তাহলে সেখান থেকে হচ্ছে আমরা গণনাটা শুরু করি। কি বলছি, আমি এখান থেকে শুরু করলাম গণনা, ঠিক আছে? 1 2 নাম্বারে হচ্ছে যে কি পেয়েছি আমরা, মিথাইল মূলক, তাই না? 3 নাম্বারে কি পেয়েছি, ইথাইল মূলক, 3 নাম্বার কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন, ঠিক কি না? এখন হচ্ছে যে আমরা বললাম যে এখান থেকে শুরু করে
করলে আমরা হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বারে হচ্ছে মূলকটা পাই, তাহলে এটাকে আমরা হচ্ছে ফার্স্ট অগ্রাধিকার দিই। দেন আমরা আবার চিন্তা করব এখান থেকে। এখন দেখো এখান থেকে চিন্তা করলে 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানে হচ্ছে 4 এবং 5 নাম্বার হচ্ছে আমি যখন ওখান থেকে শুরু করলাম, এটা মূলকটা কখন যুক্ত হয়েছে? 4 নাম্বার কার্বনে এবং 5 নাম্বার কার্বনে। তাহলে আমি কি বলছি যে যখন একটা মূলক কোনো একটা কার্বনের সাথে যুক্ত থাকবে, ওই কার্বনকে যদি আমরা গণনার দিক থেকে ফার্স্টে পাই, তাহলে ওই দিক থেকে আমরা গণনা শুরু করব। তাহলে আমরা বাম দিক থেকে যখন গণনাটা শুরু করছি, বাম দিক থেকে যখন গণনাটা শুরু করছি, তখন কিন্তু 2 নাম্বার কার্বনে আমরা পাই গেছি মূলকটা, 3 নাম্বার কার্বনে পাই গেছি। খেয়াল করছো? তাহলে আমরা হচ্ছে এখান থেকে শুরু করব। আচ্ছা, লাস্টের দিকে একটা তীব্রতম কার্বন শিবির পাইছিলাম না, এভাবে কি এভাবে। এখন দেখো আমরা যদি কোনো চিন্তা করি 1 2 3 4, ঠিক কি না? 4 5 6, 4 নম্বরেও কিন্তু তোমার হচ্ছে যে ইথাইলটা আছে, 4 নম্বরে আসতেছে, 2 নাম্বার বা 3 নাম্বার আসতেছে। তো এখান থেকে শুরু যখন করলাম তখন হচ্ছে যে 4 নাম্বার এবং 2 নাম্বার এবং 3 নাম্বারে আসছে। তাহলে আমরা এখান থেকে শুরু করব না? অবশ্যই এখান থেকে শুরু করব। তাহলে দেখো এখান থেকে যদি আমি শুরু করি, আসলে এবার এটার নামকরণটা করি। তাহলে কত নম্বর কার্বন হচ্ছে যুক্ত হয়েছে? 2 নাম্বার। 2 নম্বরে কি যুক্ত হয়েছে? 2 মিথাইল, রাইট? তাহলে 2 মিথাইল, ঠিক আছে? তারপর কি 3 ইথাইল, গুড, 3 ইথাইল। কার্বন সংখ্যা কত? 6টা, কারণ এভাবে তো দেব 6টা কি হবে? হেক্সেন, গুড, ঠিক। অধিকাংশ ইভেন আমি হচ্ছে যে এই জিনিসটা ভুল করতাম ওই টাইমে, সেটা হচ্ছে যে কি, আমি 3 নাম্বার অপশন, আমি হচ্ছে 4 নাম্বার অপশন বলছিলাম যে ইংরেজি আদ্য অক্ষরকে আমরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি বলছিলাম, ফার্স্ট প্রায়োরিটি। মিথাইলে এম আসে, ইথাইলে ই আসে, কে আগে? ই আগে। এই কারণে আমরা হচ্ছে যে এই জিনিসটা আগে দিতে হবে। তাহলে 3 ইথাইল 2 মিথাইল, বুঝতে পারছি? মজার না? আসলে এবার আরেকটা যোগ নিয়ে আমরা আলোচনা করি, দেখো যে শেষ থাকেন, বেশি নাই। ট্রাই করতো সবাই। আমাদের সাথে আমিও ট্রাই করি। তাহলে আমরা হচ্ছে যে প্রথমে শুরু করব কি দিয়ে? দীর্ঘতম কার্বন শিকল, প্রথম কার্বন শিকল, রাইট? আচ্ছা, বলি ফার্স্টে শুরু করব এখান থেকে না এখান থেকে? ইচ্ছা শুরু করতেছি এখান থেকে, করি। 1 নাম্বার পাইতেছি, 2 নাম্বার পাইতেছি, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ঠিক? এখান থেকে গেলে তো 6 নাম্বারই আসতেছে। এখন আমি হচ্ছে যে এ বরাবর আসি, 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে যে আমরা 7টা কার্বন পাইতেছি। তাহলে আমরা হচ্ছে যে এটাকে বেশি প্রায়োরিটি দিব, রাইট? এখন এটাকে প্রায়োরিটি দিতে হবে। এবার তুমি এবার এখান থেকে নিবা না এখান থেকে নিবে, এটা তোমার ব্যাপার। ওই যে বলছিলাম যে ওই মূলক যে কার্বন কাছে আমরা যেটাকে আগে পাবো সেটাকে ওখান থেকে শুরু করতে হবে। তাহলে এখন তো আমরা এখানে 7টা কার্বন পাই গেছি, তো এখান থেকে আমরা শুরু করব, অথবা আমরা এখান থেকে শুরু করব। তাহলে এখান থেকে কেন শুরু করতেছি? তো এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, কার্বন শিকল না, আমি ওটা বলতেছি না, এখান থেকে শুরু
করলাম যে এখানে আসলে আমি দীর্ঘতম কার্বন শুরু করলাম, আমি তো এভাবে শুরু করতে পারি, কিন্তু এভাবে শুরু করলাম না কেন? সেটা হচ্ছে যে 1 2 3 আমার হচ্ছে 3 নাম্বার কার্বন হচ্ছে যে মিথাইল মূলক পাইতেছি, কিন্তু আমি যখন এখান থেকে শুরু করতেছি তখন হচ্ছে 2 নাম্বার পাইতেছি, তাহলে আমার ওখান থেকে শুরু করতে হবে 2 নাম্বার কার্বনে যেহেতু পাইতেছি, কারণ মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে যদি আমি অগ্রাধিকার দিয়ে পাই আগে, মানে গণনার দিক থেকে যদি আমি আগে পাই, সেক্ষেত্রে আমি কি বলবো ওখান থেকে হচ্ছে শুরু করতে হবে, রাইট? তাহলে এটা হচ্ছে যে এবার নামকরণটা হবে, যেটা আমরা কার্বন সংখ্যাটা পাইতেছি, রাইট? বেশি নেই, শেষ। তাহলে কি লিখতে পারি আমরা? 2 নম্বরে হচ্ছে যে আছে, তাহলে কি 2 মিথাইল, রাইট? 3 মিথাইল, রাইট? 5 নাম্বার 5 6 7, তাই না? তাহলে 5 নাম্বার কার্বনের সাথে আমার দুটো মিথাইল আছে, তাহলে 5 মিথাইল, অর্থাৎ 5 নাম্বার যেহেতু আমার দুটো মিথাইল আছে, তাহলে সেটা বলছি আমি ডাই। দুটো যেহেতু আছে একটা কার্বনে, দেখো একটা কার্বনের সাথে যদি দুইটা থাকে সেটাকে আমি বলতেছি ডাই, আর যদি তিনটা থাকে সেটাকে বলতেছি ট্রাই, রাইট? তাহলে এটাকে কি বলতেছি? মিথাইল। তাহলে আমরা বলবো যে 5 ডাই মিথাইল। 7টা কার্বন আসছে, কত কি হবে? হেপ্টেন। এটা ভুল। 2 মিথাইল 3 মিথাইল এভাবে লেখা যাবে, যেহেতু 2 3 আছে তো মিথাইল আছে তাহলে 2 এখন কি হচ্ছে 2 3 ডাই হবে না, আলাদা আলাদা, এক্ষেত্রে আলাদা আলাদা, তাহলে ডাই হবে না, তাহলে 2 3 মিথাইল। 5 কি হবে? এটা এটাও আবার ভালো। এই যে 5 যে লিখলাম 5 5 দুইবার, কারণ কি জানো 5 নাম্বার কার্বনের সাথে মিথাইল একটা আছে এবং 5 নাম্বার কার্বনের সাথে মিথাইল একটা আছে, তাই না? তাহলে আমার 5 5 কি দুইবার লিখতে হবে না একবার লিখতে হবে? নিয়ম অনুসারে দুইবার লিখতে হবে, এই কারণে আমি ওটা কাটছি, ঠিক আছে? কারণ দুইবার লিখতে হবে 5 5 ডাই মিথাইল, কিভাবে লিখতে হবে? একবার লিখতে লিখলে কারণ হচ্ছে দেখো এই যে 5 নাম্বার কার্বনের সাথে তুমি মিথাইলটা যুক্ত করলে তুমি লিখছো 5 ডাই মিথাইল, তাই না? তুমি 5 ডাই মিথাইল কেন লিখবে? কারণ হচ্ছে 5 নাম্বার কার্বনের সাথে তো আমার দুইটা আছে, তো 5 এর সাথে মিথাইল একটা আছে, আবার 5 এর সাথে মিথাইল একটা আছে, তাহলে 5 5 ডাই মিথাইল। একটা 5 এর সাথে দুইটা এক কথা শুনুন, এই যে একটা 5 এর সাথে ধরো হচ্ছে 5 নাম্বার কার্বন, এটার সাথে আমি যখন এটা লিখলাম, ঠিক আছে? এটা যখন আমি লিখলাম তখন হচ্ছে যে আমি তো মিথাইল লিখলাম আলাদা আলাদা, দুটাকে আমরা কি বলতেছি? ডাই মিথাইল। এখন তুমি তো 5টাকে তো একটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছো, এটার সাথে যেরকম এটা আছে কথার কথা, ঠিক আছে? আবার এটার সাথে তো এটা আছে, তাহলে এখানে 5 5 কয়বার? দুইবার তো হইতে হবে, কারণ 5 দেন আবার 5 5 5 ডাই মিথাইল। কারণ আমি যদি একটা বোঝাই 5 ডাই মিথাইল, তাহলে তো এটা হচ্ছে যে একটাকে রিপ্রেজেন্ট করতেছে, তো মিথাইলটাকে শুধু একটা মিথাইলকে রিপ্রেজেন্ট করতেছে, কারণ এখানে তো আছে দুইটা মিথাইল, এই কারণে নিউক্লিক নাম অনুসারে এটা 5 5 হইতে হবে, তাহলে 5 5 ডাই মিথাইল কি আপনার বাবা এটা ঠিক কি নাম বল? আমি যখন নামকরণ অর্থাৎ আমার যখন মূলক থাকবে তখন ওই মূলকে হচ্ছে যে
যে মানে ধরো হচ্ছে যে 2 নাম্বার মূলক আছে মিথাইল মূলক, 3 নম্বরে মিথাইল মূলক আছে, 5 নম্বরে দুটো মিথাইল মূলক আছে, তাই না? তাহলে আমাকে হচ্ছে যে সংখ্যাগুলো আগে লিখতে হবে, তুমি আলাদা করে লিখতে পারো না, এটা হচ্ছে আবার ইউপেক নামকরণের শর্ত। তাহলে 2 3 5 5 একবার না দুইবার 5 5 5 মিথাইল কয়টা? মিথাইল মূলক কয়টা? চারটা। তাহলে 2 3 5 5 এবার আসো এটা মিথাইল কি এটা ঠিক? এটা ঠিক। আগে তাই না সে নিউমেরিকেল সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ, আগে হচ্ছে যে রুলগুলো হচ্ছে যে শিখতে হবে, কারণ অ্যালকেনের এরপরে আরো যে যৌগগুলো আছে ওগুলো হচ্ছে আগে সূত্রগুলো শিখতে হবে, অর্থাৎ ইমপ্যাক্ট নাম্বার বা সূত্র শিখে থেকে তুমি যখন প্র্যাকটিস করবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, তখন তুমি হচ্ছে যে এই সূত্রগুলো তোমার হচ্ছে মাথার মধ্যে গেঁথে যাবে। যেমন আমি কিন্তু সূত্রগুলো হচ্ছে মুখস্থ করি, ঠিক আছে? আমি জাস্ট যৌগগুলোকে কীভাবে হচ্ছে যে নামকরণটা শিখতে হয় ওই জিনিসটা আমি মোটামুটি শিখছি স্যারদের কাছ থেকে, আর হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি। তো যখন তুমি হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস করবা তখন হচ্ছে তোমার কাছে নিউ হচ্ছে যে যৌগগুলো আসবে বা হচ্ছে প্রোডাক্টগুলো আসবে, তখন তুমি ওগুলো ইজিলি হচ্ছে যে নামকরণটা করতে পারবে। আচ্ছা, আরেকটা শিখি অ্যালকেনের মধ্যে থাকে, দেন পরবর্তী ক্লাস হচ্ছে যে অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে পড়বো। আচ্ছা, এটা হচ্ছে যে ঢাকা বোর্ডে 16-17 আসে। এটা কি দেখো, গরম কেমন করবে? আসলে এবার এটাকে ভাঙি। প্রথম দিকে আমরা যখন শিখবো তখন হচ্ছে যে যৌগটাকে ভেঙে ভেঙে শেখার ট্রাই করবো, কারণ হয় কি তুমি হচ্ছে যে এটাকে হচ্ছে যে মিথাইল বলে কনসিডার করে দেবে, তখন কিন্তু একেবারে ঝামেলাটা সৃষ্টি হবে। যেমন আমরা করে কি অনেক সময় আমরা যখন প্রথম আমাদের স্যারেরা যখন শিখাতো তখন হচ্ছে যে আমি কি করতাম, যখন পড়ানো শুরু করতাম তখন এটাকে শুধু একটা কার্বন ধরতাম, কিন্তু এখানে আছে কিন্তু দুটা কার্বন, তখন হচ্ছে যে এবার দীর্ঘতম শিকল গণনাটা আমার ভুল হয়ে যেত। এভাবে হচ্ছে যে আমি হচ্ছে যে প্রথম কয়েকদিন হচ্ছে যে অনেক বেশি হচ্ছে প্রবলেম ফেস করতে হয়েছে। তো এখন দেখো এটাকে যদি আমি ভাঙি দেখি, খেয়াল রে পদ্মগুলো টেনে দেয়। দেখ তো আসতেছে কিনা। শিওর? আচ্ছা, তো কারেন্ট চলে গেছে অ্যাকচুয়ালি, এই জন্য এখন কেউ কথা বলবি না। আসো সোজা, এটা আগেরগুলো থেকে এটা কিন্তু সোজা, তাই না? এখন আমরা কোনটাকে প্রেফার করি? এটাকে 1, দেন হচ্ছে এটাকে 2, এটা হচ্ছে 3, এটাকে হচ্ছে 4, এটাকে হচ্ছে 5, এটাকে 6। আর আমি যদি এভাবে হচ্ছে যাই 5টা কার্বন আসতেছে, কিন্তু এভাবে যদি গিয়ে এভাবে আসি 6টা। এখন তো আবার আমি যে বললাম যে 5টা কার্বন আছে বা 6টা কার্বন আসতেছে, এই ক্ষেত্রে তোমরা করবা কি? আবার অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে ভাই এভাবে শুরু করলে, হ্যাঁ করতে পারো, করে দেখো, করে দেখো যে এটা 1 2 3 4 5 5 নাম্বার 5টাই কার্বন আসবে, ঠিক আছে? এখন 1 তুমি যদি আবার এইভাবে নাও 1 2 3 4 4টা কার্বন আসবে, কিন্তু আমি কি বলছিলাম যে দীর্ঘতম শিকল কার্বনকে আমি প্রধান শিকল হিসেবে, প্রধান শিকল শাখা হিসেবে বা প্রধান কার্বন শিকল হিসেবে গণনা করব, তাই না? তাহলে দেখো তাহলে কিভাবে আসছে 1 2 3 4 5 6 আসছে কিনা? আচ্ছা, তো এটা নামকরণ করি, ইজি। দেখো নামকরণটা কি?
কি যুক্ত হয়েছে ক্লোরো কত নম্বরে 1 নম্বরে টু কি ব্রোমো রাইট ঠিক কি না আচ্ছা 4 নম্বরের সাথে কি যুক্ত হয়েছে কারণ 4 5 6 তার মধ্যে এইভাবে গেছে তাহলে এটা হচ্ছে 4 নাম্বার এটা 4 নাম্বার 4 নাম্বারের সাথে তাহলে কি যুক্ত হয়েছে মিথাইল 4 মিথাইল 6 নাম্বার 6টা কার্বন কি হেক্সেন ঠিক দেখ না কেন সংখ্যা আলাদা আলাদা সংখ্যা না না ওটা হচ্ছে যে যখন হচ্ছে যে আচ্ছা ওই ক্ষেত্রে বলতে ভুলে গেছি ওটা হচ্ছে যে যখন আমরা মূলক যদি সেম থাকে ওই ক্ষেত্রে কিন্তু মূলক সেম ছিল মিথাইল আমরা সব মূলকগুলো সেম লিখছি রাইট এই কারণে হচ্ছে যে সব সংখ্যাগুলোকে একসাথে লিখে দেন হচ্ছে টেট্রাটা লিখছিলাম কিন্তু এখানে তো মূলক সেম না মিথাইল একটা ক্লোরো একটা ব্রোমো একটা তো ভুল কি ভুল হচ্ছে যে এটাই যে আমরা 4 নাম্বার অপশনটা ভুল করে বেশি এটা হচ্ছে যে ইংরেজি নামটা অ্যালফাবেট ক্লোরো সি ব্রোমো বি ঠিক তো এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে প্রথমে লিখতে হবে দেন সেটা হচ্ছে সেকেন্ডে লিখতে হবে মূলত কাহিনী হচ্ছে যে এটা কি লিখতে হবে টু ব্রোমো 1 ক্লোরো 4 4 নম্বর কার্বনের সাথে মিথাইলটা যুক্ত আছে 4 মিথাইল ঠিক তো এই হচ্ছে যে অ্যালকেনের নামকরণটা তোমরা যদি অ্যালকেনের একটু বেশি অর্থাৎ বই খুলে যদি কোশ্চেনগুলো প্র্যাকটিস করো দেন আশা করি অ্যালকেনের জিনিসটা বুঝবে অ্যালকেন কিন্তু অনেক সোজা ঠিক আছে অন্যান্য যৌগগুলো নিয়ে যখন আমি আলোচনা করবো তখন দেখবো যে ওগুলো একটু বেশি জটিল টাইপের কিন্তু অ্যালকেনটা অনেক সোজা তো ওই যে একটু আগে আমি লিখালাম যে কার্বনের ফাংশনের একটা হচ্ছে সংকেত লিখালাম ওইটা হচ্ছে আমি যখন কীটমূলকটা পড়াবো তখন হচ্ছে যে এই জিনিসটা আমি বুঝিয়ে দেবো রাইট এখন যদি আমি ওই এটা বুঝিয়ে দিই তোমরা কিন্তু এটা বুঝবা না বা এটা হচ্ছে সময় লেগে যাবে তাই হচ্ছে যে ওই যৌগটার নাম আমি মূলত তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করাই দিব তখন হচ্ছে যে কীটমূলক অর্থাৎ অ্যালডিহাইড এবং কার্বনের মূলক সম্পর্কে বা কার্বনের ফাংশন বা কীটমূলক সম্পর্কে আলোচনা করব আচ্ছা তো এই গেল হচ্ছে যে অ্যালকেন বুঝছস এই হচ্ছে যে অ্যালকেনের নামকরণ তো তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা তো আমি হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে যে অ্যালকিন নিয়েও আলোচনা করব অ্যালকাইন নিয়েও আলোচনা করব তো অ্যালকেনের আরো দুটো সংকেত আরো হচ্ছে যে দুটো নামকরণ আছে ওই দুটো নামকরণ কিন্তু একটু জটিল টাইপের বাট তুমি যদি একটু বুঝে পড়ো তাহলে হচ্ছে যে সমস্যা হবে না আচ্ছা আরেকটা জিনিস একটু মনে রাখবা সেটা হচ্ছে যে ভিডিও হচ্ছে আচ্ছা এটা হচ্ছে যে মিথিলিন এটা কি মিথিলিন আর আমরা যেটা লিখছি সেটা হচ্ছে যে কি মিথাইল এই মিথিলিন যখন থাকবে তখন হচ্ছে যে আমি এটাকে প্রধান শিকলের অন্তর্ভুক্ত করব কি সে প্রধান শিকলের অন্তর্ভুক্ত করব আর এটা হচ্ছে যে শাখা শিকল এটা হচ্ছে যে আমি তোমাদেরকে যখন যে অ্যালকেনের কালকে পরবর্তী ক্লাসে যখন আমি হচ্ছে যে আলোচনা করব অ্যালকিন নিয়ে তখন অ্যালকেনের আর দুটো হচ্ছে যে নামকরণ তোমাদেরকে পড়াই দেব তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে রাইট আচ্ছা গেল তো এই হচ্ছে যে আজকের ক্লাস আর লাস্ট একটা আমরা এমসিকিউ একটু জাস্ট আলোচনা করব সেটা হচ্ছে যে মিথাইল কার্বিনল ছোট কথা কি কার্বিনল সংকেত তো এটা হচ্ছে বইয়ের এমসিকিউ রাইট এটা বইয়ের এমসিকিউ তো এটা নিয়ে একটু আলোচনা করা যায় জাস্ট বেশিক্ষণ লাগবে না সেটা হচ্ছে যে এই নাম্বারে হচ্ছে যে এই যৌগটা আছে বি নাম্বারে হচ্ছে যে আমার এই যৌগটা আছে সি নাম্বারে হচ্ছে যে আমার এই যৌগটা আছে
বি নাম্বারে হচ্ছে যে আমার তো আমাদের এই কোশ্চেনে কি বলছে যে হ হ থ্যাংক ইউ সরি দেখো তো আমাদের কোশ্চেনে কি বলছে সেটা হচ্ছে যে মিথাইল কার্বিনলের সংকেত রাইট তো এটা একটু জানতে হবে সেটা হচ্ছে যে আগে কার্বিনলের সংকেত আমি কার্বিনলের সংকেত কি লেখাছিলাম মিথানল CH3OH দেওয়া আছে তো আমরা হচ্ছে যে বই পড়ে না যখন আমাদেরকে কোশ্চেনটা দেওয়া হয় বিশেষ করে মেডিকেলের এমসিকিউতে ইভেন হচ্ছে যে এইচএসসি এমসিকিউতে যখন এই ধরনের একটা কোশ্চেন দেওয়া থাকবে তখন হচ্ছে যে আমরা কি করি এই জিনিসটা দাঁড়ায় ফেলি ভুলবশত অনেক সময় আমরা হচ্ছে যে এক্সাইটেড অথবা উত্তেজিত হয়ে অনেক সময় কার্বিনলের সংকেতটা দেখি কিন্তু মিথাইল যে আছে এই জিনিসটা খেয়াল করি না তো দেখো আমার হচ্ছে যে কার্বিনলের সংকেত কি সেটা হচ্ছে যে CH3OH কিন্তু আমার কি বলছে মিথাইল আমার কি আসতে হবে মিথাইল এটা দেওয়া আছে লিখলাম এখন আমি চাচ্ছি এখানে এটা বসাই দিই রাইট তো বসাই দিই সংকেত কি হইছে হয় না কি সমস্যা হইছে কার্বনে আমরা জানি সবসময় যে কয়টা হাত চারটা হাত থাকে রাইট আমি যখন এই যে মিথাইল এই মিথাইল মূলকটাকে এখানে আসি বসাচ্ছি তখন এখান থেকে একটা হাইড্রোজেনটা হচ্ছে যে অপসারিত করতে হবে তা না হলে কিন্তু এই মানে হচ্ছে আমরা কার্বনের রুল যে চারটা হাত থাকে বা চারটা বন্ধন থাকে এই জিনিসটা কিন্তু মেনে চলবে না মানে এটা হচ্ছে যে ওই তোমার এমসিকিউ মনে রাখার জন্য যে জিনিসটা আমি করতাম আর কি মানে উদ্ভট কিছু চিন্তা করে এই জিনিসটা একটু মনে রাখলাম তো ওই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কারণ হয় কি আমরা হচ্ছে যে কার্বিনলের সঙ্গে জানি ঠিকই কিন্তু মিথাইল কার্বিনল ধরো মিথাইল হচ্ছে যে আমরা জানি হচ্ছে CH3 কিন্তু কার্বিনল হচ্ছে CH3OH তো এটা হচ্ছে যে আমরা মানে যখন হচ্ছে পরীক্ষার হলে দেই তখন হচ্ছে আমরা ভুলে ফেলি তো হয় কি এই জিনিসটা দেখো তো আমি এখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেন বাদ দিলাম তাহলে CH2 সামনে আছে CH3 কি আছে CH3 এখানে একটা হাইড্রোজেন বাদ দিলাম CH2 লাস্টে কি আছে OH তাহলে মিথাইল কার্বিনলের সংকেত কি CH3CH2OH কত নাম্বার গ নাম্বার রাইট আচ্ছা আসো এবার এটা সংকেত কি এটা হচ্ছে যে ট্রাই তিনটা মিথাইল না ট্রাই মিথাইল কার্বিনল গুড আর ওটা ডাইমিথাইল কার্বিনল তো মিথাইল কার্বিনল এই জিনিসটা একটু মাথায় রাখবা কারণ হচ্ছে যে আমরা এমসিকিউর মধ্যে অনেক সময় এই ধরনের অপশনগুলো দেওয়া থাকলে আমরা হচ্ছে ভুলে ফেলি অনেক সময় আমাদের মনে হতে পারে CH3OH হচ্ছে মিথাইল কার্বিনলের সংকেত কারণ মিথাইল এটা দেখলাম দেখার সাথে সাথে আমরা এটা শুধুমাত্র দাগিয়ে দিলাম রাইট তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে হচ্ছে যে আমরা অ্যালকিন অ্যালকাইন নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে